2026 সালের প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি। আমি এই ভিডিওতে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন সহ সম্পূর্ণ যে প্রশ্ন, অর্থাৎ 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল প্রশ্নর সমাধানের ভিত্তিতে আজকের আলোচনা করব 30 মার্কের 30টি এমসিকিউ প্রশ্ন। এখানে ভৌতবিজ্ঞানের যে গাণিতিক প্রশ্ন আসে তার গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এই ভিডিওতে আমি এক এক করে বাকি সকল প্রশ্নের উত্তর আমার পরপর ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই দেখো, তোমাদের ভৌতবিজ্ঞান 2024 এবং 2025 সালের এমসিকিউ কীভাবে উত্তর করবে তার গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু তোমাদের জানা থাকা দরকার। 15টি এমসিকিউ প্রশ্ন আসে, আর ভিডিওটাতে 15টি প্লাস 15টি, অর্থাৎ 2024 সনের 15টি এমসিকিউ এবং 2025 সনের 15টি যে এমসিকিউ, টোটাল 30 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 2025 সনের যে প্রশ্নটি, সেটা সরাসরি কিন্তু তোমাদের এই আমার স্ক্রিনে দেখানো হচ্ছে। এখানে দেখো, কেবলমাত্র এখানে কিন্তু তোমার ক বিভাগে তোমার এমসিকিউ থাকবে, সেই ক বিভাগেরই এখানে এক এক করে টোটাল এই পর্যন্ত, অর্থাৎ 15টি এমসিকিউ তোমাদের দেখানো হচ্ছে। আমি 15টি এমসিকিউর গাণিতিক বিশ্লেষণ সহ তোমাদের আলোচনা করব। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো এখানে প্রথম যে তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করো। এখন এই তাপ পরিবাহিতাঙ্কটা কি সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এর একটা গাণিতিক এক্সপ্রেশন আছে, সেই গাণিতিক এক্সপ্রেশনের দিকে সরাসরি যদি তোমরা দৃষ্টি নিবদ্ধ করো তাহলে কিন্তু উত্তরটা তোমরা অনায়াসেই বলতে পারবে। ঠিক আছে, প্রতিটা ভৌতবিজ্ঞানের প্রতিটি প্রশ্নেই কিন্তু তোমার এর ভিতরে কোনো না কোনো ক্লু আছে, সেই ক্লুটা মনে রাখতে হবে। যাই হোক, আমরা যদি বলি তাপ পরিবাহিতাঙ্কের নির্ভর করে কিসের উপর, এটা পরিবাহের উপাদানের প্রকৃতির উপর, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরে আলোর প্রতিসরণের সময় প্রদত্ত কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? আসলে আলোর প্রতিসরণের সময় কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, কারণ আমরা যদি গাণিতিক এক্সপ্রেশন দেখি সেখানে আসলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখেই কাজ করা হয়, বা কম্পাঙ্ক। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, কোন প্রকারের দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা উত্তল দর্পণে। আমরা উত্তর দর্পণ কিন্তু এই যে এইভাবে তোমাদের, এটা উত্তর দর্পণ। অসৎ সমশীর্ষ এভাবে যদি আমাদের দেখা গেছে দর্পণটা যখন পড়েছো, তাই দর্পণটা একটু মনে করার জন্য এটা, কাজেই তোমাদের উত্তরটা এটা বুঝে নাও। প্রদত্ত কোন এককটি তড়িৎ শক্তির একক? তাই তড়িৎ শক্তির একক আমাদের যে বাড়িতে যে ইউনিট বলে সেটা কিন্তু কিলোওয়াট ঘন্টা। তাহলে তড়িৎ শক্তির একক 1 কিলোওয়াট ঘন্টায় কিন্তু 1 ইউনিট। কাজেই তোমাদের মনে রাখতে হবে কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ এর মধ্যে আছে কিলোওয়াট, ওয়াট না শুধু কিলোওয়াট। কিলোওয়াট, আর এর মধ্যে আছে ঘন্টা। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসের ফলশ্রুতিতেই তোমার ইউনিট হয়। যাই হোক, পরের প্রশ্ন কি বলছে? নিচের কোন এককটি, এটা তো বললামই, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? কোন রশ্মি? আমরা জানি আলফা রশ্মি, বিটা রশ্মি না গামা রশ্মি। তোমরা ভালো করে পড়েছো যে আলফা রশ্মিটা কি, বিটা রশ্মিটা কি, গামা রশ্মিটা কি। এখানে উত্তর হবে কিন্তু আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, আমরা তারপর উত্তরটা দেখি যে কোন রশ্মিটি আয়নিত করার ক্ষমতা আছে। দেখো আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ গলনাঙ্কটা অল্প তাপমাত্রায় সে গলে যায়, এই কারণে উচ্চ রোধ কিন্তু নিম্ন গলনাঙ্ক। এটা হচ্ছে ফিউজ তারের রোধ, মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? তোমাদের এটা কিন্তু ভালো করে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, সেটা কিন্তু একবারে চোখের সামনে এরকম ভেসে ওঠে, সেরকম পিরিয়ডিক টেবিলটা তোমাকে করতে হবে, মনে রাখতে হবে। যাই হোক, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 18টি শ্রেণী আছে। আমি পরের ভিডিওতে তোমার এরকম পিরিয়ডিক টেবিলটা আমি দেখিয়ে দেবো। প্রদত্ত কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? এটা আসলে NaCl। NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক কোনো অস্তিত্ব নাই। এবার নিচের কোন অ্যাসিডটি মিড অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য? এটা তোমরা যখন এই ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি পার্টটা পড়েছো তখন কিন্তু এখানে আছে। মৃদ তড়িৎ বিশ্লেষ্য মূলত অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। এটা ভালো
করে তোমাদের মনে রাখতে হবে। তো লঘু সালফুরিক অ্যাসিড, প্রশ্নটা একটু দেখে সেই যে লঘু সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কী রং উৎপন্ন হয়? তো এটা তোমার দেখা যাচ্ছে পরীক্ষার কেমিস্ট্রির বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, এটা সবুজ রং উৎপন্ন হয়, উত্তর হবে সবুজ। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? হ্যাঁ, তার আগে যদি দেখি প্রদত্ত কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, এটা হচ্ছে বক্সাইট। বক্সাইটের আকরিকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, কারণ Al2O3 এরকম একটা বক্সাইটের সংকেত আছে, তোমরা সেটা জানা থাকলে এটা উত্তর দিতে পারবে। এরপর 1-8 ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। ত্রিবন্ধন, এর মধ্যে প্রথমটাকে বলে মিথেন, এরপরে পরেরটা হচ্ছে ইথেন, তারপরে এটা কি, এটাই এটা দ্বিবন্ধন, কারণ কার্বনের যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা ত্রিবন্ধন। ত্রিবন্ধন কিভাবে, তোমরা যদি এটাকে ভালো করে লিখতে যাও তাহলে সি আর এখানে 3টা হাত আর বাকি একটা হাত, অর্থাৎ আমরা এদিকেই হাতটা দিই এইচ, এখানে এইচ আর এখানে এইচ, অর্থাৎ এটা ত্রিবন্ধন। এভাবে কিন্তু তোমাদের ত্রিবন্ধনটা বুঝবে। এরপরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। গ্রিনহাউস গ্যাসটি কোনটি সেটা শনাক্ত করবে। তাই গ্রিনহাউস গ্যাসটি হচ্ছে কি, জলীয় বাষ্প। এখানে জলীয় বাষ্পটা ছাড়া বাকি যেগুলি আছে সেগুলি গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে না। এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো, কার্বন এখানে দেওয়া আছে 12, অক্সিজেন 16, এটা দেওয়া আছে কত লিটার? 11.2 লিটার। কিভাবে আমি যদি একটু দেখাই সেটা দেখো, 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর, কার্বনের 12, তারপর অক্সিজেনের 16 গুণ 2 32, অর্থাৎ টোটাল 44। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 গ্রাম লিটার। সুতরাং 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 ডিভাইডেড 44 লিটার। সুতরাং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এখান থেকে ক্যালকুলেশন করে। এটা কিন্তু তোমার এমসিকিউ হলে, এটা কিন্তু অঙ্কটা ভালো করে যখন তুমি প্র্যাকটিস করবে তখনই কিন্তু তুমি পূর্ণাঙ্গ ভালো একটা পরীক্ষা দিতে পারবে। 11.2, তাহলে উত্তর হবে 11.2 লিটার, এই যেটা। এরপর আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্ন। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনের সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এখানে ক্যালসিয়ামের ভর দেওয়া আছে 40 গ্রাম, কার্বনের 12 গ্রাম এবং অক্সিজেনের 16 গ্রাম। তাহলে এখানে যদি আমরা আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করি, দেখো ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3টে অক্সিজেন 16 গুণ 3, অক্সিজেন যেহেতু 16, তো এটা যোগ করলে 100 গ্রাম হয়। তাহলে 40 যোগ 16 অর্থাৎ 56, এটা কি ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে আমাদের 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 ডিভাইডেড 100 গ্রাম। সুতরাং 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 56 গুণ 10 ডিভাইডেড 100 গ্রাম, অর্থাৎ 5.6 গ্রাম। এরপর আমরা চলে যাব, তাহলে উত্তরটা আমরা দেখে নিই যে 5.6 গ্রাম এই উত্তরটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা কি বলেছি, পরের প্রশ্ন দেখা যাচ্ছে তোমার এটা হচ্ছে 2024-এর প্রশ্ন। 2024-এর প্রশ্ন আমরা এই যে দেখছি 2024-এর প্রশ্ন, যেটা গত বছরে আগের বছর এসেছে। তো 2024-এর প্রশ্নের মধ্যে প্রথমে যদি বায়োগ্যাসের মূল উপাদান হলো কি, হ্যাঁ বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে কি, আমরা জানি এটা মিথেন হবে উত্তর। তারপরে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন কন্ডিশনটা ফুলফিল করলে? এটা হচ্ছে তোমার 6 নম্বর, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রা। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? আমরা যদি একটু দেখি উত্তরটা, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড এর মোল সংখ্যা হচ্ছে কত? 1 উত্তর। এখন কথা হচ্ছে 44.8 না 44 কীভাবে বুঝবো সেটা? কার্বন ডাইঅক্সাইড এর ভর নির্ণয় করি। কার্বনের আমরা জানি 12, অক্সিজেনে একটু আগে কিন্তু আমরা দেখিয়েছি 16, তো অক্সিজেনের 16, এই দুটো যদি আমরা আলাদা করে ক্যালকুলেশন করি তো এখানে অক্সিজেন দুটো 16 গুণ 32 আর 12 44, অর্থাৎ সরাসরি 44.8 লিটার না। যাই হোক, প্রশ্নে আমাদের দেখতে হবে যদি 44.8 লিটার হয় তাহলে কিন্তু একটু 19-20 আছে, কিন্তু মেনলি সরাসরি 44 লিটার। তাহলে 44 গ্রাম 44 লিটার বলেছে, ঠিক আছে, 44 লিটার। এসটিপিতে 44.8 লিটার, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে আমার 22.4 লিটার কিন্তু তোমার কি, যে কোনো একটা অণুর কিন্তু এখানে 22.4, সেখানে 2 মৌল আছে, অর্থাৎ উত্তর হবে কিন্তু এটা ভুল আছে, উত্তর হবে এইটা 2 মৌল। কারণ আমার টোটাল যে 22.4 লিটারের জন্য এখানে কিন্তু
একটা মৌলই আছে, কাজে উত্তর হবে 2। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এই যে 2, এখানে উত্তর কিন্তু 2, এই যে দেখানো হচ্ছে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 44.8 ডিভাইডেড 22.4, 2 মোল, উত্তর হবে 2 মোল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়, এটা হচ্ছে চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের অনুপাতের মান ডি, অর্থাৎ উত্তর হবে 1। ঠিক আছে, এরপরে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কোন লেন্সে? বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় মূলত উত্তল লেন্স দ্বারা। এরপরের প্রশ্ন যদি বলে একটি তারের মধ্য দিয়ে হ্যাঁ তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের দৈর্ঘ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি করবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? আমরা যদি উত্তরটা দেখি এখানে, এখানে কিন্তু তোমার হ্রাস পাবে, কারণ তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় হ্যাঁ তার দেখা গেছে তোমার এর কি বলবো ক্ষেত্রফল বেড়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বেড়ে গেলে, তাই না? এরপরে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট তড়িৎ প্রবাহ বা আধান হ্যাঁ কত? তাহলে 5 এম্পিয়ার, এখানে আই দেওয়া আছে, আই সমান 5 এম্পিয়ার। ঠিক আছে, আমি যদি তোমাদের দেখাই 30 সেকেন্ড সময় হচ্ছে টি। ঠিক আছে, টি টি হচ্ছে সময়, তাহলে টি কত? 30 সেকেন্ড। তাহলে প্রবাহিত হলে মোট আধান, আচ্ছা আধান কিউ সমান আই টি, আমরা এটা জানি। তাহলে আধানকে কিউ দ্বারা প্রকাশ করে আই এবং টি, তাহলে আই হচ্ছে 5 আর টি হচ্ছে 30, তাহলে 150, উত্তর হবে 150 কুলম্ব। পরের প্রশ্ন কি হচ্ছে, যে চিত্রটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে একটা মৌল আছে যার আণবিক ভর হচ্ছে 222 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 86, এখানে এটা ভেঙে 84 এবং 210 বিক্রিয়াতে নিশ্চিত আলফা এবং বিটা কণা যথাক্রমে। হ্যাঁ, এগুলি কিন্তু অঙ্ক আছে, অঙ্ক আমি এখন ডিটেলে যাব না, পরের ভিডিওতে আবার যদি এরকম কোনো অঙ্ক পাই অঙ্কর উত্তর সহ নিয়ে আসবো। যাই হোক, এখানে মূলত 3টি আলফা এবং 4টি বিটা, 3টি আলফা এবং 4টি বিটা, কারণ 22 থেকে দেখো আমি যদি তোমাকে একটু বলি 22 থেকে যদি আমি 210 বাদ দিই, হালকা একটু 222 থেকে 210 অর্থাৎ 12টি, তাহলে আমি যদি বলি এখানে 3টি আলফা মানে কি? 3টি আলফা যদি হিলিয়াম নিউক্লিয়াস হয়, এখানে হিলিয়াম নিউক্লিয়াসের উপরে এখানে 2, এখানে হ্যাঁ 4 আসে, তাই না? তারপরে 4 বিটা, তাহলে এটা হলো বিটা। তারপরে দেখা গেছে তোমার এখান থেকে 4 × 3 আর বিটার জন্য 0 আসে, অর্থাৎ মেইন হচ্ছে 12। যাই হোক, আমাদের বি নম্বর, মৌলগুলো তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অর্থাৎ বি নম্বর। এটা তড়িৎ ধনাত্মকতা তোমাদের বইয়েই সুন্দর করে দেওয়া আছে, ধনাত্মকতার যে সিরিজ। সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ সোডিয়ামের হচ্ছে আমরা জানি 10, এই কি বলে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের হচ্ছে 28, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এই যে এটা 28, আর ক্লোরিনের ইলেকট্রন, কারণ সোডিয়ামের হচ্ছে 10টি, তাহলে এনে, তাহলে উত্তর হবে তোমার এনে হচ্ছে 28 আর ক্লোরিন হবে 28, না এটাও না, এনে এই যে এটা উত্তর হবে, এই যে এনে সমান এই যে এটা ডি নম্বর, এনে সমান 28 এবং ক্লোরিন হবে 288। তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই স্থির করো। এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এই বাক্যটি সঠিক নয়। এরপরে তো এটা তো বলেছি, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো, তো আমরা যদি দেখি যে গ্যাসটি নেসলার, এটা হচ্ছে অ্যামোনিয়া নেসলার বিকারক ব্যবহার করা হয়। পরীক্ষা পড়লেই তোমার কিন্তু কেমিস্ট্রির তাপীয় জারণ বিদ্যুৎ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো কি? আয়রন, এপি আয়রন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। তাহলে ক্লোরোফর্ম উৎপন্নের জন্য মিথাইল ক্লোরাইড, হ্যাঁ এর সাথে ক্লোরিন, হ্যাঁ যেটা আছে এইটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তোমার ক্লোরোফর্ম উৎপন্ন হবে। হ্যাঁ, এই ছিল তোমাদের টোটাল 15টি প্রশ্ন, 15 কি দুটো বোর্ডের, অর্থাৎ 2025-এর 15 এবং 2024-এর 15টি এমসিকিউ বিশ্লেষণ সহ উত্তর। এভাবে এক এক করে আমি সমস্ত 2017 থেকে 2025 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। কাজে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, তোমরাই কিন্তু এখান থেকে এক এক করে হ্যাঁ এই ভিডিওগুলি দেখে অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।